পরিবেশবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব থার্ড সেমিস্টার পরীক্ষার অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। দেখো, তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষায় জীব বৈচিত্র্য অধ্যায় থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন থাকবে, তার 4টা অ্যান্সার থাকবে। সেই 4টা অ্যান্সারের মধ্যে যেটা সঠিক তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তো ঠিক আছে, তো আমি এই অধ্যায় ধরে ধরে কিছু কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করে দিব। সেই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে রাখতে পারলে তোমরা কিন্তু এমসিকিউ টাইপ অ্যান্সারগুলো সহজেই লিখে আসতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, তো এখান থেকে কি কি বিষয়গুলো তোমাদেরকে বেশি করে জানতে হবে সেগুলোই পরপর আলোচনা করে দিচ্ছি। প্রথমত, যেটা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে প্রচলন করেছিলেন? দেখো, এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, কোশ্চেন থাকলো 4টা, কিন্তু উত্তর লেখা থাকবে, সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটা প্রথম যে প্রচলন করেছিলেন ডব্লিউ.জি. রোজেন। সালটা হচ্ছে 1985 সালে ডব্লিউ.জি. রোজেন বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিলেন। ঠিক আছে, তবে অনেকেই এই যে ও উইলসনকে জীববৈচিত্র্য আবার জনক বলে থাকেন। তো তোমাদের কোশ্চেনে যদি অপশন ডব্লিউ.জি. রোজেন দেওয়া থাকে তাহলে সেটাই করবে, আর যদি ও উইলসন থাকে তাহলে কিন্তু ও উইলসন অ্যান্সারটা করে আসবে। ঠিক আছে, এবার নেক্সট, জীববৈচিত্র্যের প্রধান স্তরগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করবো। তো জীববৈচিত্র্যের যে স্তর কিন্তু 3 ভাগে ভাগ, স্তর 3টা। ঠিক আছে, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এই প্রসঙ্গে তোমাদের জানতে হবে যে জীববৈচিত্র্য কয় প্রকার। তো 3 প্রকার লিখে আসবে, কি জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো পরীক্ষায় থাকতে পারে 4টা অপশন দিল, সঠিক কোনটা সেটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। এবার থাকতে পারে কি যে নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্যের স্তর নয়। এই 3টা মানে এরকম 3টা জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তার সঙ্গে আরেকটা হয়তো লিখে দিয়ে দিল, তো যেটা নয় সেটা আলাদা করতে বলবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এরপর নেক্সট আসছি, কোন নির্দিষ্ট অঞ্চলে একটি মাত্র বাসস্থানের বা সম্প্রদায়ের জীববৈচিত্র্যকে কি বলা হয়? একটি নির্দিষ্ট অঞ্চলে, বিষয়টা বোঝার চেষ্টা, একটি নির্দিষ্ট অঞ্চলে একটি মাত্র বাসস্থানের সম্প্রদায় এর যে বৈচিত্র্য সেটাকে কি বলা হয়? আলফা বৈচিত্র্য। তো দেখো, এই যে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য, এই প্রসঙ্গে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো আলফা বৈচিত্র্যটা কি? কোনো নির্দিষ্ট অঞ্চলের একটি মাত্র বাসস্থান বা একটি সম্প্রদায়ের জীব বৈচিত্র্য, সেটাকে বলা হয় কি? আলফা বৈচিত্র্য। এবার পাশাপাশি দুটি ভিন্ন বাসস্থান বা সম্প্রদায়ের মধ্যে বা প্রজাতির পরিবর্তনের যে হার, সেটা কি বলা হয়? বিটা বৈচিত্র্য বলা হয় থাকে। আর গামাটা কি? গামাটা যে বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে অন্তর্গত বাস্তুতন্ত্রের যে সামগ্রিক বৈচিত্র্য, সেটাই হচ্ছে কি? গামা বৈচিত্র্য। তো এখান থেকে তোমরা 3টা বিষয় জানতে পারলে কি? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। ঠিক আছে, এরপর নেক্সট আলোচনা করি, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা আলফা, বিটা, গামা বৈচিত্র্যের শ্রেণীবিভাগ কে করেছিলেন? এটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। ঠিক আছে, তো কি? আর.এইচ. হুইটেকার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যে 3 প্রকার, কি আলফা, বিটা, গামা, এই বৈচিত্র্যগুলো যে শ্রেণীবিভাগ করেছিলেন তার নাম কি? আর.এইচ. হুইটেকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি সায়েন্স স্ট্রিমের পক্ষ থেকে অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়ের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য নোটস দিতে চাও, তার নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সময় মতো জানিয়ে দিব কীভাবে তোমরা সেইভাবে নোটগুলো তোমরা পাবে। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করি। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, ফার্স্ট অধ্যায় থেকে 3টা ভিডিও রেখেছিলাম, সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখে নিবে। ঠিক আছে, এরপর আসি, কি বলছে যে পৃথিবীর কোন ভৌগোলিক অঞ্চলে বৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়? দেখো, কোন ভৌগোলিক অঞ্চলে, এখানে ভৌগোলিক অঞ্চলের কথা বলা হয়েছে। তো নিরক্ষীয় বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সবচেয়ে বেশি কিন্তু জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট,
ভারতের কোন অঞ্চলকে সবচেয়ে বড় জীববৈচিত্র্যের ভান্ডার বলা হয়? তো জীববৈচিত্র্য ভারতের কথা বলা হয়েছে, তো ভারতে কি পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্ব হিমালয় অঞ্চলকে জীববৈচিত্র্যের ভান্ডার বলে। এই দুই অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট, প্রজাতির প্রাচুর্য বলতে কি বোঝো, বা যেটাকে স্পেসিস রিচনেস বলা হয়। তো প্রজাতির প্রাচুর্য বলতে কি বোঝায়, এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে। কি একটি নির্দিষ্ট এলাকায় উপস্থিত মোট বিভিন্ন প্রজাতির যে সংখ্যা, মোট বিভিন্ন প্রজাতির যে সংখ্যা, সেটাকে কি বলা হয়, প্রজাতির কি বলা হয়, প্রজাতির প্রাচুর্য বলা হয় থাকে। নেক্সট কোশ্চেন দেখো, আলোচনা করে দিচ্ছি কি আছে। জিনগত বৈচিত্র্য বলতে কি, দেখো এই যে জিনগত প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথমে, তো জিনগত বৈচিত্র্যটা তোমরা একটু জেনে রাখো, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, কি একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে জিনের বিন্যাসের যে তারতম্য দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলা হয়। ঠিক আছে, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে জিনের বিন্যাসের যে তারতম্য দেখা যায় তাকে কি বলা হয়, জিনগত বৈচিত্র্য বলা হয়ে থাকে। নেক্সট দেখো, এবার মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলতে কি বোঝো, মেগা ডাইভার্সিটি কান্ট্রি বিষয়টা দেখো কোশ্চেনটার মধ্যে বোঝার চেষ্টা করো কি আছে, মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলতে কি বোঝো। তো যে দেশে পৃথিবীর সিংহভাগ অর্থাৎ বেশিরভাগ কি জীববৈচিত্র্য বা এন্ডেমিক প্রজাতি থাকে তাকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলে। যেমন ভারত, ব্রাজিল, এই সমস্ত দেশে কি যে জীববৈচিত্র্য এন্ডেমিক প্রজাতির সংখ্যা সর্বাধিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বর্তমানে পৃথিবীতে মোট কতটি দেশকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি হিসাবে গণ্য করা হয়? দেখবেন 17টা লিখেছি, আমরা আপডেট আপ টু ডেট হতে থাকে, তোমরা একটু নেট সার্চ করে একটু দেখে নিবে। এখন বর্তমানে যেটা 17টা দেশকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি হিসাবে গণ্য করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কি ভারতের জাতীয় জলজ পশুর নাম কি, বা জাতীয় জলজ পশুর নাম কি? কি জলজ পশু হচ্ছে ভারতের গাঙ্গেয় ডলফিন বা গাঙ্গেটিক ডলফিন বলা হয়ে থাকে। ঠিক আছে, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুবিদ্যা সংক্রান্ত যে আলোচনা তাকে কি বলা হয়, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুবিদ্যা সংক্রান্ত যে আলোচনা তাকে বলা হয় অটোইকোলজি বলে। কি বলা হয়, অটোকোলজি। দেখো অটোকোলজি, সিনকোলজি এগুলো সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। কি সিনকোলজিটা কি, কোনো নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীব সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক সংক্রান্ত যে আলোচনা তাকে কি বলা হয়, সিনিকোলজি বলে, সিনিকোলজি বলা হয়। তো অটোকোলজি কি একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংক্রান্ত আলোচনা, আর নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংক্রান্ত আলোচনা, আর সিনিকোলজি কি কোনো নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীব সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক যে আলোচনা সেটাকে বলা হয় কি, সিনিকোলজি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, আলোচনা করছি। তো নেক্সট কোশ্চেন আলোচনা করার আগে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, তোমরা যদি পরিবেশ বিদ্যা বিষয়ে নোটসগুলো নিতে চাও, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো সেমিস্টার তোমরা নোটস নিতে চাও, তাহলে দেখো নিচে যে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সময় মতো তোমাদের জানিয়ে দিব কীভাবে তোমরা সেই নোটসগুলো পাবে। ঠিক আছে, পাশাপাশি একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেল দোস্ত থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেলাইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। ঠিক আছে, নেক্সট কি আছে, একটি উদ্ভিদের নাম লেখো যা থেকে ক্যান্সার প্রতিরোধী ঔষধ তৈরি হয়। ক্যান্সার প্রতিরোধী ঔষধ, দেখো নয়নতারা, নয়নতারা উদ্ভিদে কিন্তু ক্যান্সার প্রতিরোধী ঔষধ তৈরি হয়। ঠিক আছে, তো নয়নতারার পাতা আর মূলের মধ্যে কি পাওয়া যায়, ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন পাওয়া যায়। এই দুটাই কিন্তু ক্যান্সার রোগের ঔষধ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিষয়টা মনে রাখবে, কি বললাম, ভিন ক্রিস্টিন আর এটা কি ভিন ব্লাস্টিন, ভিন ক্রিস্টিন, ভিন ব্লাস্টিন। ওকে, ঠিক আছে। এবার ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? দেখো সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি করা হয়। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে এই ধরনের কোশ্চেনগুলো। এবার নেক্সট আসে কি, উচ্চ রক্তচাপ কমানোর জন্য বা রেসারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উচ্চ রক্তচাপ কমানোর জন্য যে রেসারপিন ব্যবহার করা হয় কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে কিন্তু পাওয়া যায়, সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট চলে আসি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রধান উৎস কি? দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের যে মূল উৎস সেটা হচ্ছে কি সূর্য। ঠিক আছে, বা সৌরশক্তি। নেক্সট, নিম্নোলজি কি? নিম্নোলজি কি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্নোলজি কি? স্বাদু জলের বা স্থির জলের যে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা সেটা হচ্ছে নিম্নোলজি বলে। যেমন হ্রদ, তারপর পুকুর, এগুলো জল কি, এই সমস্ত স্থানের জলগুলো কি স্থির জল। স্থির জলের যে বাস্তুতন্ত্র সেটা হচ্ছে কি নিম্নোলজি। এরপর হচ্ছে ল্যান্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ। ল্যান্টিক বাস্তুতন্ত্র কি পুকুর বা হ্রদের স্থির জল কিন্তু ল্যান্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আলোচনা করে দিই, কি বলছে, লটিক বাস্তুতন্ত্রের উদাহরণ। লটিক বাস্তুতন্ত্র, তো লটিক বাস্তুতন্ত্র কি নদী বা ঝর্ণার যে প্রবহমান জল সেটা হচ্ছে লটিক। তো এই প্রসঙ্গে আরেকবার তোমাদের জানিয়ে রাখি যে ল্যান্টিক যেটা হচ্ছে স্থির জল,
আর লোটিক যেটা হচ্ছে প্রবাহমান জল। তো যেটা স্থির জল তার বাস্তুতন্ত্র হচ্ছে কি ল্যান্টিক বাস্তুতন্ত্র, আর প্রবাহমান জলের যে প্রবাহমান জলে যে বাস্তুতন্ত্র ঘটে সেটা হচ্ছে লোটিক বাস্তুতন্ত্র। ঠিক আছে, লোটিক কি, যেমন ঝর্ণা জল, ঠিক আছে, বা প্রবাহমান নদীর জল। নেক্সট, জীববৈচিত্র্য হ্রাসের প্রধান ও প্রথম কারণটা কি? প্রধান কারণটা কি জীববৈচিত্র্য হ্রাসের? দেখো, জীববৈচিত্র্যের প্রধান যে কারণ বা প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া কিন্তু প্রধান কারণ। ঠিক আছে, এবার অরণ্য ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? দেখো, অরণ্য ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়, কেননা উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানে সালোক সংশ্লেষ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এবার উদ্ভিদ যদি কেটে দেওয়া হয় বা বনচ্ছেদন করা হয়, তার ফলে কি হয়, সালোক সংশ্লেষ হয় না, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ে, আর অক্সিজেনের মাত্রা কি হয়, ক্রমশ কম থাকে। নেক্সট, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? দেখো, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মাত্রাতিরিক্ত নির্গমন এবং বিশ্ব উষ্ণায়ন। দেখো, বিশ্ব উষ্ণায়ন এবং মাত্রাতিরিক্ত কি গ্রিন হাউস গ্যাস যদি ব্যবহার করা হয়, তার ফলে কি হয়, জলবায়ু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট, ভারতের আমদানি করা দুটি ক্ষতিকারক বিদেশি উদ্ভিদের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, আমদানি করা দুটি ক্ষতিকারক বিদেশি উদ্ভিদের নাম। এগুলোকে কি বলবো, যারা বাইরে থেকে, মানে যে কচুরিপানা হলো, তারপর ল্যান্টেনা ক্যামেরা হলো, তারপর পার্থেনিয়াম হলো, এগুলো কিন্তু কি বলবো, যে দুটি ক্ষতিকারক উদ্ভিদ যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, কিসের জন্য গন্ডার শিকার করা হয়? দেখো, গন্ডার শিকার এর মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তো এই যে গন্ডার শিকার করার কারণটা হচ্ছে কি, গন্ডারের খর্গ বা সিংহের জন্য, সিং যেটাকে বলা হয়, তার জন্য কিন্তু গন্ডার শিকার করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, কিসের চড়া শিকারের জন্য কস্তুরী মৃগ বিপন্ন হচ্ছে? কস্তুরী মৃগ, দেখো, পুরুষ হরিণের নাভি থেকে যে সুগন্ধি বা কস্তুরী পাওয়া যায়, তার জন্য কিন্তু হরিণ কিন্তু নিধন করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, দূষণের কারণে কোন পাখির ডিমের খোসা পাতলা হয়ে ভেঙে যাচ্ছে? দূষণের কারণে কোন পাখির ডিমের খোসা পাতলা হয়ে ভেঙে যাচ্ছে? দেখো, দূষণের কারণে বাজ পাখি এবং ঈগলের মতো শিকারী প্রাণীদের ডিমের খোসা ভেঙে যাচ্ছে। তার ফলে কি তাদের প্রজনন বিঘ্ন ঘটছে, তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। পলিথিন বা প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক বাস্তুতন্ত্রের কার সবচেয়ে বেশি ক্ষতি করে? দেখো, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য বলা হচ্ছে। তো প্লাস্টিক বর্জ্য কি সামুদ্রিক কচ্ছপের এবং তিমির কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করছে, কেননা সামুদ্রিক কচ্ছপ বা তিমি খাওয়ার ভেবে সেই প্লাস্টিকগুলো গিলে ফেলে, আর সেই প্লাস্টিককে পৌষ্টিক তন্ত্রের মধ্যে গিয়ে আটকে পড়ে, তার ফলে কি সেই সমস্ত প্রাণী মারা পড়ছে। ঠিক আছে, তো এই প্লাস্টিক, পলিথিন, এগুলো কি বেশিরভাগ ক্ষেত্রে সামুদ্রিক কচ্ছপ এমনকি তিমির সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। নেক্সট কোশ্চেন আসি। বাস্তুতন্ত্রের ফ্র্যাগমেন্টাল লস বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্রের ফ্র্যাগমেন্টাল লস বলতে কি বোঝায়? দেখো, জঙ্গল মাঝখানে কেটে কেটে রাস্তা বা রেলপথ তৈরির ফলে যে বাসস্থান খণ্ডিত হয়, সেটাকে বাস্তুতন্ত্রের ফ্র্যাগমেন্টাল লস বলা হয়ে থাকে। ঠিক আছে, এগুলো একটু জাস্ট মনে রাখবে। এরপর নেক্সট আছে অ্যালগাল ব্লুম কি? অ্যালগাল ব্লুম কি, মোস্ট ইম্পর্টেন্ট। তো জলাশয়ের পুষ্টির অধিক্যের কারণে শৈবালের মাত্রাতিরিক্ত বৃদ্ধি সেটাকে বলা হয় কি, অ্যালগাল ব্লুম বলা হয়। তো অ্যালগাল ব্লুমের যে প্রধান কারণ যেটা হচ্ছে জলের মধ্যে কি বলবো, ফসফেট জাতীয় পদার্থ মিশে যাওয়ার ফলে এই ধরনের কিন্তু মানে কি বলবো, জৈবিক বিপর্যয় ঘটে। ঠিক আছে, তো একটা যদি জৈবিক বিপর্যয় উদাহরণ জিজ্ঞাসা করা হয়, তাহলে সেটা হচ্ছে কি অ্যালগাল ব্লুম। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো লাগলে তোমরা প্রত্যেকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশাপাশি জানি রাখি, তোমরা যদি নোটস নিতে চাও, তো যে নাম্বারটা আমি দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সময় মতো জানিয়ে দিব কীভাবে তোমরা